নমস্কার। আজকের অনুষ্ঠানটা একটা অন্য জিনিস নিয়ে হবার কথা ছিল, কিন্তু ঠিক অনুষ্ঠানটা রেকর্ড করার আগেই খবর পেলাম যে সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কে লাহেক আলী, যার মুখ বারুইপুর কাণ্ডে বিক্ষোভের সময় বহুবার দেখা গেছে। কতটা নেতৃত্ব দিয়েছেন জানি না, কিন্তু মুখ বহুবার দেখা গেছে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন নিজ মুখে যে এই কাণ্ডে যে হিংসা হয়েছে তার জন্য বাম এবং অতি বামদের উস্কানি দায়ী। এবং তারপর ডিম মিডিয়ায় কয়েকদিন ধরেই দাবি উঠছিল হই হই করে যে লাহেক আলীকে গ্রেপ্তার করা হবে। তাকে চার্জ কি দেওয়া হয়েছে এখনও জানি না বিশদ, কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ওই দাবি অনুযায়ী, সেটা পরিষ্কার দেখতে পেলাম। তো এখন ডিম মিডিয়ার যে অবস্থা, তারা যেটাকে ইংরেজিতে বলে এমবেডেড, সরকারের কাজকর্মের মধ্যে এমবেডেড। তো ইরাকের যুদ্ধের সময় যেটা করা হয়েছিল যে মার্কিন সেনাবাহিনী বা যৌথ বাহিনী তারা ইরাকে আক্রমণ করছিল, তার মধ্যে কিছু সাংবাদিক থাকতেন, তারা কেবল সরকারের খবরই পেতেন এবং সেটাই দিতেন। তখন থেকে চালু হয় যে সাংবাদিকরা বাহিনীর মধ্যে এমবেডেড। তো এক্ষেত্রেও সরকারের মধ্যে একদম সাংবাদিকরা ঢুকে বসে আছেন ডিম মিডিয়ার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো তারা খরচা চাই বলে যখন দাবি করেন তখন খরচা হয়ে যায়, গ্রেপ্তার চাই যখন বলেন তখন গ্রেপ্তার হয়ে যায়। বা উল্টোটাও হতে পারে যে এগুলো হবে ঠিক করে তাদেরকে বলা হয় এবং বলা হয় ভাই এগুলো নিয়ে প্রচার করবি। তো এগুলো নিয়ে তারা প্রচার করতে শুরু করেন এবং তারপর যা হবার তা তো হয়। তো এই খবরটা আসার আগেই ডিম মিডিয়ায় দেখছিলাম যে বারুইপুরের ঘটনায় তথাকথিত জিহাদি সংযোগ নিয়ে জোরদার নাকি তদন্ত চলছে। তো যেহেতু ডিম মিডিয়ায় এসে গেছে, ফলে আন্দাজ করতে পারি এবার নির্ঘাত সেটাও পাওয়া যাবে। মৃতা মেয়েটির তদন্তের কি হলো সেটা নিয়ে বিশেষ কিছু জানা যাবে না, এখন শুধু জেহাদি কানেকশন নিয়ে হইচই হবে। তো এইগুলোকে খুব গোদা ভাষায় বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। মানে কি? মানে সব লোকই ধরুন দুষ্ট, কিন্তু একটি লোকের দোষকে অনেক বেশি করে দেখানো হবে, বাকিদের দেখানো হবে না, আপনার মনে হবে ওই লোকটিই দুষ্ট। বা একটি লোককে খুব ভালো করে দেখানো হবে, আপনার মনে হবে ওই লোকটিই ভালো, বাকিরা সব দুষ্ট। তো মিডিয়া এই পদ্ধতিটা নিখুঁতভাবে পালন করে চলে। ধরুন আপনি এবং আমার মধ্যে মারপিট হচ্ছে, এবার আপনি আমাকে ঘুষি মেরেছেন, আমি আপনাকে ঘুষি মেরেছি, মিডিয়া আপনার ঘুষিটা না দেখিয়ে শুধু আমারটা দেখাবে। মিথ্যে কথা কিছু না, আমি তো ঘুষি মেরেইছি। কিন্তু বারংবার যদি এটা দেখিয়ে চলা হয়, মনে হবে আমি দুষ্ট আর আপনি হচ্ছেন সাধু পুরুষ। তো এইভাবে একটা জনমত তৈরি করা হয়, যেটাকে বলা হয় কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। আমার কথা নয়, নম চমস্কির কথা। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখেন, এটা অনেক দিন ধরেই চলছে এবং কেউ বিশেষ বাধা টাধা দেননি, অনেক দিন ধরে চলছে। মিডিয়া যা বলেছে অনেকেই প্রগতিশীলরা সমেত ধ্রুব সত্য বলে ধরে নিয়েছেন। তো বাধা না পেয়ে এবং অনেক ক্ষেত্রে তোল্লাই পেয়ে এটা এখন যাকে বলে একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। এবং এরপর শুনতে পাচ্ছি যে গুন্ডা দমন আইনও নাকি প্রয়োগ করা হবে। তো তখন তো আর বুঝতে পারছি আদালতের গল্পও থাকবে না। তো ব্রিটিশ আমলে রাউলাট আইন চালু করা হয়েছিল, তো তারপরে এই জিনিস পশ্চিমবঙ্গের বুকে আর হয়েছে বলে মনে হয় না। আর রাউলাট আইনের ফলে কি হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা জানেন। একটা মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছিল যার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। তো এখানে এসে আইন প্রয়োগের ফলে কতদূর কী হবে বলতে পারবো না, তবে অনেক কিছুই হতে চলেছে। চেনা জানার মধ্যে শুনতে পাচ্ছি সুজন চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, এদের বিরুদ্ধেও নাকি এফআইআর হয়েছে। তো তাদেরকে গ্রেপ্তার করা হবে না এটা কেবলমাত্র একটা ওয়ার্নিং, সেটা বলতে পারবো না। তো যেটাই হোক, যদি ওয়ার্নিং হয় তো ওয়ার্নিং, যদি ধরা হয় তো ধরা। তো যেটাই হোক, ডিম মিডিয়ায় খবর আগাম পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ডিম মিডিয়ায় তার পক্ষে সজোরে প্রচারও হবে। এবং ঘাড় নাড়া যে ওই প্যানেলভুক্ত চ্যানেলজীবীরা আছেন তারা বলবেন ঠিক ঠিক, যা হয়েছে ঠিক হয়েছে। তো এইটা হচ্ছে এই মুহূর্তের অবস্থা। এই অবস্থায় দাঁড়িয়ে বিরোধী পক্ষের লোকজনকে, যারা এখনও বিরোধী আছেন, সত্যি এই যে হিন্দু বিরোধীদের বিরোধিতাটা করতে চান, তাদেরকে দুটো অনুরোধ করব। এক নম্বর হচ্ছে, যেটা খুব স্পষ্ট এখন, যে গণতন্ত্রের যে 4টে স্তম্ভের কথা আমরা জানতাম সেগুলো মোটামুটিভাবে মিলেমিশে এখন একাকার হয়ে গেছে, একটাকে আরেকটা থেকে আর আলাদা করা যাচ্ছে না। তো তার মধ্যে একটা স্তম্ভ বলা হতো যে মিডিয়াকে। তো কথা হচ্ছে যে এখন গণতান্ত্রিকভাবে প্রতিবাদের জায়গা কতটা আছে জানি না, অন্তত এই বারুইপুর কাণ্ডের পর। এমত অবস্থায় আপনাদের কাছে একটা অনুরোধ, বাকি কিছু করতে পারুন না পারুন, অন্তত ডিম মিডিয়ায় যাবেন না, বাইট দেবেন না, অন্তত সান্ধ্যকালীন যে মাছের বাজার বসে সেখানে অংশগ্রহণ করবেন না। তো কেন করেন আমি জানি না, মুখ দেখানোর জন্য হতে পারে, অথবা খুব সৎভাবে হতে পারে। আপনারা ভাবেন যে আপনাদের কথা লোককে শোনানোর একটাই উপায় ডিম মিডিয়ায় মুখ দেখানো, নইলে লোকে আপনাদের কথা জানতে পারবে না, নইলে এও ভাবতে পারে যে আপনারা পালাচ্ছেন।
কিন্তু কথা হচ্ছে আপনারা কতটা শোনাতে পারেন না। আমি যা দেখতে পাই, তো ওখানে চ্যানেল সঞ্চালক, যেটুকু দেখি, ইদানিং আর বিশেষ দেখি না, চ্যানেল সঞ্চালক তো দুপাশ থেকে চেপে ধরে শুধু সেটুকুই বলতে দেন যা ওনারা বলাতে চান, এবং ওনাদের পক্ষে আপনি আসলে কাজ করে চলেন কীরকমভাবে না, আপনার পক্ষে যারা আছে তারা আপনার দু একটা কথা শোনার জন্যে আপনার ভিউয়ারশিপ যেটা আছে সেটা ডিম মিডিয়া সন্ধ্যেবেলায় এসে বসে থাকে। আপনি ওদের জন্য কিন্তু ভিউয়ারশিপ নিয়ে আসেন, দর্শক নিয়ে আসেন, এবং সেই দর্শকের মধ্যে চলে ওদের পক্ষের মতাদর্শ নির্মাণ। তো এইগুলো না করে অনুরোধ একটাই, যে সমাজ মাধ্যমে যোগ দিন, বড় মিডিয়ার উপরে আর কোনো আস্থা রেখে লাভ নেই। ছোট চ্যানেলগুলোর পাশে থাকুন, মূলধরা গোল্লায় গেছে তো অন্য ধারা তৈরির কাজে একটু হাত লাগান, শক্ত কাজ কিন্তু হাত লাগান, এবং সর্বাত্মক বয়কট হোক ডিম মিডিয়া। কেন বলছি? কারণ আগের কথা ছেড়ে দিন, গত 2 মাসের কথা যদি বলি, তো মে মাস থেকে না হলেও গোটা 25 মারাত্মক নারী লাঞ্ছনার অভিযোগ এসেছে, কয়েকটা খুন অবধি গড়িয়েছে, কয়েকটা একদম অন ক্যামেরা হয়েছে, কয়েকটা শাসক দলের লোকজন সরাসরি জড়িত বলে অভিযোগ। তো সব কটা যে সত্যিই ঘটেছে তা আমি বলতে পারবো না, কিন্তু কিছু কিছু তো ঘটেছে যেগুলো অন্তত অন ক্যামেরা। কৃষ্ণনগরে কয়েকদিন আগে আমি অনুষ্ঠানও করেছিলাম, এক শিক্ষিকাকে প্রকাশ্যে ক্যামেরা অন করে, স্পর্ধা কতটা ভাবুন, মারধর করে থান পরিয়ে দেওয়ার চেষ্টা করে শাসক দলের লোকেরা, ক্যামেরায় দেখা গেছে, খবরের কাগজে বেরিয়েছে, ডিম মিডিয়াতেই, যে শান্তিপুরে, ছোট করে যদিও, শান্তিপুরে একটি 2 বছরের মেয়েকে যৌন লাঞ্ছনার দায়ে জেলে ছিলেন শাসক দলের, মানে বর্তমান শাসক দলের এক স্থানীয় নেতা। তো তারপর নতুন সরকার আসে এবং তারপর ওই যে অভিযোগ তুলে নেবার জন্য চাপ দেওয়া হয়, এবং ওই মেয়েটি 2 বছরের বাচ্চা, তার এখন 2 বছর বয়স বেড়েছে, তার মাকে খুনের হুমকি দেওয়া হয়, অভিযোগ এইরকমই, এবং বলা বাহুল্য অভিযোগটা শাসক দলের বিরুদ্ধে। তো এইগুলো সবই মারাত্মক ঘটনা। সত্যি হয়েছে কি হয়নি সেটা অন্য কথা, সব কটা, কিন্তু ঘটনাগুলো মারাত্মক, মিডিয়ায় নিয়ে হইচই হওয়ার কথা। কিন্তু ভয়াবহতর যে ব্যাপারটা সেটা হলো এগুলো সবই কিন্তু এসেছে ছোট মিডিয়ায়। তো ডিম মিডিয়ার কাছ থেকে আমরা এই মুহূর্তে, তারা ওই যে কে জমা হলো এইসব ঘটনায় আর কে খরচ হলো, এই সব হিসেব চেয়ে সরকারকে বিব্রত করবে, এ দুরাশা কেউ করে না। কিন্তু এটা তো তারা করছেই না, তার সঙ্গে যেটা করছে সেটা কিন্তু আরও বিপজ্জনক। এদের একটাই লাইন, ধরুন কয়েক মাস আগে পর্যন্ত সমস্ত হিংসার দায় ছিল সরকারের এবং শাসক দলের, মানে গত জমানা, তার আগের জমানা, হিংসা হলেই বলা হতো শাসক দল খারাপ, সরকার খারাপ, অমুক তমুক, ঠিকই বলা হতো। কিন্তু এখন ডিম মিডিয়া লাইন বদলে ফেলেছে, হিংসা হলে সবই নাকি বিরোধীদের দায়। সে আগে একটা ছড়া ছিল, সবই কমিউনিস্টই, অবিকল সেই জিনিস সবই এখন বিরোধীরা করছে। তো এর কিছুদিন আগে পর্যন্ত, এই কয়েকদিন আগে পর্যন্ত খুব জনরোষ তত্ত্ব চলছিল, যে হিংসা হচ্ছে সেসব নাকি জনরোষ। তো ডিম কারা মারছিল, ডিমও নাকি বিরোধীরাই নিজেদের মারছিল। তো এখন খুব সম্ভবত লোকে হাসবে, বা ওদের একটু লজ্জা হয়েছে, যদিও আমার সন্দেহ আছে ওদের লজ্জা হয় কিনা। তো এই বক্তব্যটা বন্ধ করা হয়েছে, কিন্তু প্রচারের যে লাইন সেটা একই আছে। এই গত পরশু দিনই ডিম মিডিয়ারই খবর, নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক এক মহিলাকে ল্যাম্প পোস্টে বেঁধে মারা হয়েছে বলে অভিযোগ, এবং ন্যাড়া করে দেওয়ারও চেষ্টা হয়। তো ডিম মিডিয়া এই খবরটা দিয়ে কী লিখেছে তৃণমূলের দুষ্কৃতীদের কাণ্ড। তা কথা হচ্ছে, শাসন যখন করতো তখন তৃণমূল কিছু দোয়া তুলসী পাতা ছিল, এ কেউ দাবি করবে না, আমিও করব না। কিন্তু এই যে প্রতিবেদন, এই যে গল্প ওরা বলছে, সেটা যদি সত্যি হয় তাহলে মানতে হয় তৃণমূলই এখনও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, সরকার সব চালাচ্ছে, এবং এত ডিম মেরেও শাসক দল বুড়ো আঙুল চোষা ছাড়া আর কিচ্ছু করতে পারেনি। তো এর থেকে হাস্যকর জিনিস আর হয় না, কিন্তু এই জিনিসটাই ওরা বারংবার বলে চলেছে, এইটা হচ্ছে ওদের মতাদর্শ নির্মাণের পদ্ধতি। বারুইপুরের যে ঘটনা নিয়ে আজকে শুরু করলাম, লাহেক আলীকে যে জন্য গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনাটাই দেখুন। এই ঘটনা যদি 6 মাস আগে ঘটতো, তাহলে একদম ভোরবেলা কোমর থেকে ক্যামেরা নিয়ে, কোমরে গামছা বেঁধে, তাতে মুড়ি বেঁধে ডিম মিডিয়া তার প্রতিবেদকদের নিয়ে হাজির হতো। রাজ্য কীরকম ধর্ষণের মুক্তাঞ্চল হয়ে গেছে সে ব্যাপারে ঘাড় নাড়া ওই প্যানেলভুক্ত চ্যানেলজীবীরা সকলেই একমত হয়ে সরকারের মুন্ডু চিবোতেন। তাই এর মধ্যে কিছু অতিরঞ্জন থাকতো, কিন্তু কথা হচ্ছে সরকারকে যে চেপে ধরা হতো তাতে আমি কিন্তু ভুল ধরছি না, একদম ঠিক করা হতো, সরকারকে চেপে ধরাই উচিত। কিন্তু এখানে কি হলো, সারাদিন ধরে যখন প্রলয়কাণ্ড চলছে বারুইপুরে, সারাদিন ধরে ডিম মিডিয়া কার্যত ব্ল্যাক আউট করলো। ছোট মিডিয়া ছাড়া আর কেউ ছিল না। বড় মিডিয়া, ডিম মিডিয়া, তাদের গাড়ির পেট্রোল মনে হয় ফুরিয়ে গিয়েছিল, যাওয়ার উপায় ছিল না। তারপরে যখন ঘটনাটা এমন একটা ভয়াবহ জায়গায় পৌঁছলো যে যখন না দেখিয়ে উপায় নেই, তখন কিছু একটা দেখাতে হলো।
তো কী হয়েছে একটা ছোট্ট রিক্যাপ দিয়ে নিই। একটা নয়, বারুইপুরে চারটে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। একটা পুকুর থেকে পাওয়া গিয়েছিল ওই যে নাবালিকা মেয়েটি, তার লাশ, এবং ওই একই পুকুর থেকে উদ্ধার হয়েছে আরও একটি স্থানীয় লোক যিনি নাকি একই সঙ্গে নিখোঁজ ছিলেন, তারও লাশ। তো দুজনে কি করে একই সঙ্গে একই এলাকা থেকে নিখোঁজ হন এবং একই পুকুর থেকে তাদের লাশ পাওয়া যায়, এই রহস্য আর সন্ধান এখনও হয়নি, আমি জানি না অন্তত। মানে এটা কাকতালীয় হওয়া খুবই কঠিন, কিন্তু এর যে ব্যাখ্যাটা কি এখনো পর্যন্ত জানতে পারিনি। তো এইটা গেল দুজন। তারপরে একজন মারা গেলেন গণপিটুনিতে, অভিযোগ কি না তাকে পুলিশ ছেড়ে দিয়েছিল। আরও কিছু কথাবার্তা শোনা যাচ্ছে, সে অন্য কথা। তারপর একজন মারা গেলেন পুলিশি হেফাজতে, এবং এই ছেড়ে দেওয়া, হেফাজতে মৃত্যু, এই সমস্ত প্রসঙ্গে জড়িয়ে গেল স্থানীয় নেতাদের নাম। তা পুলিশ কি করলো? অভিযোগ যে স্থানীয় লোকেরা ধরে দিয়েছিল আসামিদের, তারপর তাদের প্রাথমিকভাবে অন্তত একজনকে ছেড়ে দেওয়া হয়। তো সেখানেও বিজেপির হস্তক্ষেপের অভিযোগ এসেছে। এবার তারপরে সবচেয়ে নক্কারজনক যেটা, যে পুলিশি হেফাজতে এমন একজনের মৃত্যু হলো যে আরও অনেকের নাম করছিল। একজনের নাম ছিল রাজা। কে সেই রাজা এখনও আমরা জানতে পারিনি, অনেক রকম তত্ত্ব হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। তারপরে ফরেন্সিক নাকি হলো, ফরেন্সিক সেখানে গিয়ে পৌঁছলো 7 দিন পরে, মোটামুটি বৃষ্টিতে সমস্ত কিছু ধুয়ে যাওয়ার পরে। এবং মৃতার পরিবার সরাসরি আসল দোষীদের আড়াল করার অভিযোগ করলেন। ওই মৃতার কাকিমা সরাসরি ক্যামেরার সামনে বলেছেন যে যারা প্রতিবাদ করছে তাদেরকেই তো ধরা হচ্ছে, এবং সবশেষে সেটাকে সত্যি প্রমাণ করে এই লাহেক আলীকে গ্রেপ্তার করে ফেলা হলো। মুখ্যমন্ত্রী কী করলেন, প্রশাসন কী করলো? তো অনেক আগেই তিনি সকালে জমা বিকেলে খরচ, এই সমস্ত কথা বলছিলেন। কোনো মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের থেকে এই কথাগুলো কী করে বলেন আমি জানি না, কিন্তু বলছিলেন। এবং কে নির্দোষ সেটাও তিনি বলে দিলেন। তারপর বললেন নাম দিয়ে দেখে গণপিটুনি দেওয়া হয়েছে। তারপর বললেন বাম এবং অতি বামরা এর জন্য দায়ী, এবং তারপর একজন বামকে গ্রেপ্তার করা হলো, আর কাকে কাকে করা হয়েছে আমি জানি না। এবং তারপর ক্ষতিপূরণে মুড়ে দেওয়া হলো গণপিটুনির নিহতকে। গণপিটুনি একেবারেই ভালো জিনিস না, কিন্তু কাকে ধরা হচ্ছে কাকে ছেড়ে দেওয়া হচ্ছে এগুলোকে বাদ দিয়ে, যে মৃতার তদন্তের কি হলো সেসবকে বাদ দিয়ে শুধু গণপিটুনিতেই ফোকাস করে, এবং সেটা একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরির জন্য করা হচ্ছে বলে শঙ্কা করা হচ্ছে। এইটা মুখ্যমন্ত্রীর কাজ হতে পারে কিনা জানি না। তো সব মিলিয়ে যেটা দেখলাম আমরা, পুরোটা থেকেই ধামা চাপা দেবার আপ্রাণ চেষ্টার একটা আঁশটে গন্ধ বেরোচ্ছে। তো 4 জন মারা গেল। একজন প্রধান সাক্ষী যিনি নাম করে ফেলেছিলেন সম্ভাব্য প্রধান সাক্ষী, তা সে পুলিশি হেফাজতে খুন হয়ে গেল। ফরেন্সিক পৌঁছলো অনেক দিন পরে, আর বিক্ষোভকারীরা গ্রেপ্তার হয়ে গেলেন। তো ধামা চাপা দেওয়ার আঁশটে গন্ধ যে বেরোচ্ছে নিয়ে কোনো সন্দেহ নেই। আর ডিম মিডিয়া এখানে কী করছে? একজন সঞ্চালক তো সোশ্যাল মিডিয়ায় সরাসরি খরচার দাবি তুলেছেন, 1, 2 হচ্ছে তারপরে গ্রেপ্তারের দাবি তুলেছেন, এবং গ্রেপ্তার হওয়ার পর ঠিক একটু আগে তিনি বলেছেন গ্রেপ্তার হয়ে ঠিক হয়েছে, এবার বাকিদেরও ধরতে হবে। এবং যেহেতু ওরা আগেই সব বলে দিচ্ছেন, তো ফলে আন্দাজ করতে পারছে আরও কিছু হতে চলেছে। এবং আরও একজন আছেন যাকে উনি একদল মিনমিনে মিডিয়া বলেন, তিনি আবার চোখ গোল গোল করে বলছেন সরকার বদলায় কিন্তু পুলিশ বদলায় না, যেন সরকারের কোনো ভূমিকা নেই, পুলিশই দুষ্ট। তো ভাবুন 6 মাস আগে হলে কি হতো? 6 মাস আগে নয়, 2 বছর আগে আরজিকর কাণ্ড হয়েছে, কি হয়েছেই হয়েছে, তার অনেক কিছুই যথাযথ হয়েছে গুজবগুলো বাদ দিয়ে, কিন্তু হয়েছে কি সেটা ভেবে দেখুন। মানে একটা ফরেন্সিক নাকি গুলগাপ্পি দিয়েছে, ফরেন্সিক ঠিক সময় পৌঁছেছিল, ফরেন্সিক নাকি গুলগাপ্পি দিয়েছে, এই নিয়ে এখনও অভিযোগ চলে যাচ্ছে, তদন্ত চলে যাচ্ছে। এখনও উড়োচিটি উল্লেখ করে মৃতা যিনি ছিলেন তার মা, তিনি এখন বিধায়িকা, তিনি নানা রকম তদন্তের দাবি করে যাচ্ছেন। তো কি যেন প্রমাণ লোপাট হয়ে গেছে। একটা 3 দিন পরে একটা ঘর ভাঙা হয়েছিল, সেখানে ডাক্তাররাই সেখানে দাবি করেছিলেন ঘরটা ভাঙতে হবে, রিনোভেট করতে হবে, সেটা করা হয়েছিল। সেই নিয়েও হট্টগোলের কোনো শেষ নেই। ঠিক হয়েছিল হট্টগোল করে, হট্টগোল না হলে সরকারকে বাধ্য করা যাবে কী করে? কিন্তু কথাটা হচ্ছে যে এখানে ফরেন্সিক পৌঁছলেই 7 দিন বাদে কিন্তু সে নিয়ে কোনো হইচই নেই। পুলিশ সম্ভাব্য সাক্ষীকে গদাম করে মেরে দিল, সেখানে সে নিয়ে বিশেষ কোনো হইচই নেই। প্রতিবাদীদেরই ধরে ধরে জেলে পোড়া হচ্ছে বলে অভিযোগ, সেই নিয়েও কোনো হইচই নেই। এই লাহেক আলীকে গ্রেপ্তার করার পর হয়তো কিছু হইচই হবে। তো মুখ্যমন্ত্রী এর মধ্যে স্বয়ং ঠিক করে দিচ্ছেন কে দোষী কে নির্দোষ। ভাবুন এইগুলো যদি আরজি করার সময় হতো কি হতো? ঝড় বয়ে যেত পুরো। 1% এগুলো হওয়ার দরকার ছিল না, এর 1% হলেই ঝড় বয়ে যেত। সন্দীপ ঘোষ যে অভিযুক্ত ছিলেন, তিনি যে দোষী তার কোনো প্রমাণ হয়নি। মুখ্যমন্ত্রী করেছিলেন কি, তার যেটা অনুচিত কাজ করেছিলেন সেটা হচ্ছে তাকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায় পাঠিয়েছিলেন, ছুটিতে না পাঠিয়ে। ঝড় বয়ে গিয়েছিল, উচিত হয়েছিল। কিন্তু এখানে এতগুলো কাণ্ড, অন্তত তার 100 গুণ বেশি জিনিস হচ্ছে, সে নিয়ে কোনো ঝড় নেই।
মিডিয়ায় সেই সময় ঝড় বয়ে যেত, প্রতিবাদীদের মধ্যে ঝড় বয়ে যেত। এখন মিডিয়া কারো কোনো চিন্তা নেই, এখন মিডিয়া ছেড়েই দিন। অভয়া মঞ্চ সরকারি বিবৃতি দিয়েছে, একদম দেখলাম ফেসবুকে, যে এই জাতীয় খুন দর্শনের ঘটনা ঘটায় প্রশাসন এবং সমাজের সক্রিয়তা অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও জরুরি এমন ঘটনা যেন না ঘটে দেখা। তো সত্যি সিরিয়াসলি মানে সুবিচার, তদন্ত, সিবিআই, বিচার বিভাগীয় তদন্ত, এসব শুধু অন্যান্য আমলে দরকার ছিল, এখন আর দরকার নেই। প্রশাসন, সরকার কারো বিরুদ্ধে আওয়াজ তোলার কোনো দরকার নেই। এখন হচ্ছে আমাদের দেখতে হবে যেন এই ঘটনা ভবিষ্যতে না ঘটে, এই ঘটনা ভুলে গিয়ে মানুষ যেন হিংসাত্মক না হয়ে ওঠেন, এই সমস্ত কথাবার্তা বলেছেন। সত্যি তো এই হচ্ছে মিডিয়ার অবস্থা, যেটা বললাম। আমি বাকিদের কথায় পরে আসবো। তো এই অবস্থায় সর্বাত্মক বয়কট ছাড়া আর কোনো উপায় নেই। আমি বিরোধী যারা আছেন তাদের অনুরোধ করবো এই ব্যাপারটা ভেবে দেখুন, সিরিয়াসলি ভেবে দেখুন। আপনারা যারা শুনছেন তাদের যদি বিরোধী নেতারা চেনা টেনা থাকেন তাদের কাছে অতি অবশ্যই পাঠান। এটা কিন্তু মানুষের দাবি, সময়ের দাবি এই মুহূর্তে। আর দ্বিতীয় কথাটা ওই প্রতিবাদীদের প্রসঙ্গে যেটা বলছিলাম, যে 4টি স্তম্ভ আলাদা করে চেনার কোনো উপায় নেই। সরকার আর চতুর্থ স্তম্ভ তো একই হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এর বাইরে, এটাই শেষ নয়, এর বাইরে একটা পঞ্চম বাহিনীও আছে। এই পঞ্চম বাহিনী কথাটার মানে কি? তো স্পেনের গৃহযুদ্ধ এর সঙ্গে জড়িত। সেখানে ফ্যাসিস্ট ছিলেন একজন, তার নাম ফ্র্যাঙ্কো, তার বিরুদ্ধে লড়ছিল স্প্যানিয়ার্ডরা, স্প্যানিশ লোকজন, এবং তার সঙ্গে একটা আন্তর্জাতিক সংহতিও ছিল। অনেকে লড়াই করেছেন, ক্রিস্টোফার কটওয়েল লড়াই করেছেন এবং ওখানে মারা গেছেন। তো যাই হোক, তো ফ্র্যাঙ্কো তখন খুব বীর দর্পে বলছিলেন মাদ্রিদ আমরা দখল করবই। লড়াই জোরদার চলছে, তার মধ্যে ফ্র্যাঙ্কো বলছেন মাদ্রিদ আমরা দখল করবই, মাদ্রিদ রাজধানী। তার কারণ মাদ্রিদের চারদিকে রয়েছে আমাদের 4টি বাহিনী, কিন্তু তার সঙ্গে মাদ্রিদের ভিতরে আছে পঞ্চম একটি বাহিনী, অর্থাৎ একটা গোপন বাহিনী। তো কথা হচ্ছে তার জোরেই কিন্তু ফ্র্যাঙ্কো যুদ্ধটা জিতেছিলেন। তো এখানেও কিন্তু পঞ্চম বাহিনী ঢুকে বসে আছে, সেটা বিজেমূল এবং রামবাম দুই পক্ষেই। তো এদের মধ্যে কেউ কেউ যারা বিজেমূল, তারা বারুইপুর ঘুরে আসেন, দেখান যে তারা মৃতার পক্ষে আছেন এবং তারা দাবি করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছেন। আর কারো কারো প্রতিবাদী, যেটা উল্লেখ করলাম, কারো তথাকথিত প্রতিবাদী বক্তব্য শুরু হয়, আমি আর দেখাবো না, ভিডিও দেখাতেই পারি কিন্তু দেখাচ্ছি না, শুরু হয় সরকার এবং পুলিশের প্রতি চূড়ান্ত আস্থা জ্ঞাপন করে। সরকার বিরোধী আন্দোলনটা করবেন কি করে যদি আস্থায় সম্পূর্ণ থাকে? তো কিসের মধ্যেই আস্থা? তো ব্রিটিশ আমলে যে রাউলাট আইন হয়েছিল, তার একটা বর্দা বা মেজদা বা ছোড়দা যাই বলুন, সেরকম একটা আইন আনা হয়েছে পশ্চিমবঙ্গে, যে সরকার এনেছে তার প্রতি আস্থা। তো সেই আস্থা একমাত্র পঞ্চম বাহিনীর পক্ষেই থাকা সম্ভব। তো এরা ভবিষ্যতে কি করতে পারেন জানেন, এরা অনেক ক্ষেত্রে বলছে আমরা কিন্তু সরকারের কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক বিরোধিতা করছি। তো এইটা কিন্তু আসলে পঞ্চম বাহিনী অনুরোধ, এটা বিরোধীদের এবং সকলকে, এদের কিন্তু তোল্লাই দেবেন না। কারণ কথাটা হচ্ছে বিজেপির সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখনও কোনো সংগঠন নেই। কী করে ভোটে জিতেছে সে অন্য কথা, অন্য সময় বলা যাবে। কিন্তু ডিম মিডিয়া থেকে তথাকথিত প্রতিবাদী পর্যন্ত সর্বত্র ঢুকে বসে আছে এদের স্লিপার সেল। কোথাও ভয় ঢুকে বসে আছে, কোথাও ভক্তিতে ঢুকে বসে আছে, কোথাও কোনো স্বার্থের কারণে, যেটা আমরা জানি না। তো এইটাই হলো সব থেকে মারাত্মক ব্যাপার। তো এই দুটো ব্যাপারে বিরোধীদের আমি নজর দিতে অনুরোধ করব, এবং যারা এই ভিডিও দেখছেন তারা যদি বিরোধী নেতাদের চেনেন দয়া করে একটু পাঠাবেন। এক হচ্ছে ডিম মিডিয়াকে সর্বাত্মক বয়কট করা প্রয়োজন, এবং দুই হচ্ছে এই পঞ্চম বাহিনীকে চিহ্নিত করা প্রয়োজন। তো আজকে এইটুকুই। আগেই বলেছি, যারা ভালো লাগলো লাইক টাইক করবেন এবং পরিচিতদের পাঠাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, কলেজ স্ট্রিটে পুঁটিরামের উল্টো দিকে আমাদের দোকানে আসবেন, সংযোগ বজায় রাখবেন, তবেই আমরা একটা কণ্ঠস্বর হয়ে উঠতে পারি, বিকল্প কণ্ঠস্বর হয়ে উঠতে পারি। আর ছোটো মিডিয়ার উপর অতি অবশ্যই ভরসা রাখবেন। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।